কারণ ইরান বলছে যে এই অবৈধ অবরোধের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। ট্রাম্পও বলছে যদি কোনো জাহাজ আক্রমণ করতে আসে সেটা ধ্বংস করা হবে। এরকম কথাবার্তার মধ্যে কিন্তু আবার উত্তেজনা ছড়াচ্ছে। পাকিস্তান বসে নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত সমাধানের চেষ্টা চলছে। বলছে যে এখন যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতির মধ্যে সংকট নিরসনের চেষ্টা চলছে। ইসলামাবাদে যে বৈঠক ২১ ঘন্টার বৈঠক যে ফলপ্রসূ হয়নি, ভেস্তে গেল, দুই পক্ষই ইসলামাবাদ ছেড়ে চলে গেল, এটা পাকিস্তানের জন্য হতাশাজনক, বিশ্বের জন্য হতাশাজনক, কিন্তু হাল ছাড়েনি। পাকিস্তান এখনো পর্যন্ত লেগে আছে এবং এক অর্থে পাকিস্তান আবার কঠিন চাপের মধ্যেও পড়ছে। কারণ পাকিস্তানের সমস্যাটা হলো যে আবার যদি যুদ্ধ বাধে, এবং যেটা ইরান বলছে যে তাদের অবরোধ যদি চলতে থাকে তাদের তাহলে, এবং তাদের বন্দরের নিরাপত্তা সব উপসাগরীয় অঞ্চলের বন্দরের নিরাপত্তার সাথে যুক্ত, ফলে অন্য বন্দরও সচল থাকবে না। তার মানে হচ্ছে আমাকে অবরোধ করবা, আমি অন্যভাবে অবরোধ করব হামলার মধ্য দিয়ে, অর্থাৎ পুরো উপসাগরীয় অঞ্চলে বন্দরগুলো অকার্যকর করে দেব। এটা তো একটা কঠিন সংকট। আর সেটা যদি হয় তাহলে পাকিস্তানের ইতিমধ্যে কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো তার একটা গ্রুপ টিম বহর সেখানে কিন্তু পৌঁছে গেছে। কেন পৌঁছে গেছে? প্রতিরক্ষা চুক্তি। সৌদি আরবের সাথে এমন একটা চুক্তি করে বসছে পাকিস্তান যে সৌদি আরব আক্রান্ত হলে এটা পাকিস্তান আক্রান্ত হিসেবে ধরে নেবে, পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব আক্রান্ত হবে। যদিও সৌদি আরব চাপ দেয়নি পাকিস্তানকে যে আমাদেরকে বাঁচাতে তোমরা এখন পাল্টা আক্রমণ করো, বা সৌদি আরব পাকিস্তান মিলে আক্রমণ করেনি, তারা আক্রমণ সহ্য করছে, কারণ এই যুদ্ধের ভয়াল বিস্তার ঘটুক এটা কোনো পক্ষ চায় না। কিন্তু যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি করবে? সেই কারণে এই চুক্তির স্বার্থে পাকিস্তানের বিমান বাহিনীর যে যুদ্ধ বিমানগুলো সেটা সৌদি আরবে পৌঁছে গেছে। এটাও কিন্তু একটা বার্তা। এটা নিয়ে কিন্তু ইরান আবার মাইন্ড করতে পারে, ইরান ক্ষুব্ধ হইতে পারে যে এই সময় পাকিস্তান কেন তার বিমান বাহিনী পাঠালো। কিন্তু পাকিস্তানের যে চুক্তির এই সীমাবদ্ধতা বা তার যে মান্যতা, এটা নিশ্চয়ই অনুধাবন করবে ইরান। ইরান আপাতত এটা নিয়ে কথা বলবে না। কিন্তু যদি এই সংকটটা চলতে থাকে তাহলে পাকিস্তানও কিন্তু আক্রান্ত হবে। কিছুক্ষণ আগে মাসকাত আহসানের কথা বলছিলাম যে পাকিস্তানের সুবিধা হলো যে পাকিস্তান সড়ক পথে ইরান থেকে তেল নিয়ে আসতে পারে, কিন্তু সড়ক পথে আনা আর মানে সমুদ্র পথে আনা এক না। সড়ক পথে আনা এটা ব্যয়বহুল ব্যাপার, আর মানে খুব বেশি পরিমাণ নিয়ে আসতে পারে না, যেটা জাহাজে বিপুল পরিমাণ নিয়ে আসা সম্ভব হয়। এবং পাকিস্তানের ইকোনমি ইরানের তেলের উপর নির্ভরশীল। এই অবস্থায় পাকিস্তান আপাতত তারা মানে চেষ্টা করেছিল দাম বাড়ানোর জন্য, কিন্তু মানে জনগণের বিক্ষোভের সংখ্যায় সেইটা থেকে তারা সেই সিদ্ধান্ত কার্যকর করেনি। কিন্তু যদি এই সংকটটা চলতে থাকে তাহলে পাকিস্তানেও কিন্তু এলোমেলো অবস্থা হয়ে যাবে। তখন পাকিস্তানও কিন্তু মরিয়া হয়ে এই সংকটটা সমাধানের জন্য তারা কি করবে? পাকিস্তানের উপর চাপ তৈরি হবে যে ইসলামাবাদ তুমি ওদেরকে বৈঠকে ডাকছো, তুমি তাহলে ফেল করছো কেন? ফলে পাকিস্তানের শাসকরাও কিন্তু এখন অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছে। ফলে এই আলোচনা বা যুদ্ধবিরতি পর যাতে যুদ্ধ না বাঁধে, বা এর মধ্যেই যাতে যুদ্ধবিরতি ভেঙে না পড়ে, এরকম ভেঙে পড়ার কিন্তু সংখ্যাটা তৈরি হয়েছে ইতিমধ্যে। কারণ ইরান বলছে যে এই অবৈধ অবরোধের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। ট্রাম্পও বলছে যদি কোনো জাহাজ আক্রমণ করতে আসে সেটা ধ্বংস করা হবে। এরকম কথাবার্তার মধ্যে কিন্তু আবার উত্তেজনা ছড়াচ্ছে। এই উত্তেজনা যদি ছড়ায় এবং বাড়তে থাকে তাহলে যুদ্ধ অনিবার্য। তাহলে
ইসলামাবাদে বৈঠকের এই পুরো আয়োজনের যে কৃতিত্ব এখন পর্যন্ত পাকিস্তান বেশ গর্ব ভরে মানে আহ, প্রচার করছে, তখন কিন্তু আর এই গর্বের জায়গাটা থাকবে না। ফলে পাকিস্তানও কিন্তু এখন এই সংকট নিরসনের জন্য একটা চাপের মধ্যে পড়েছে। এখন নিশ্চয়ই পাকিস্তান, তুরস্ক, চীন, অন্যান্য দেশ মিলে চেষ্টা করবে। আজকে ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছে, বলেছে যে ইরান মরিয়া হয়ে আলোচনার জন্য চেষ্টা করছে। হয়তো অবরোধ 48 ঘন্টা পর শিথিল হতে পারে নানামুখী চেষ্টার মধ্য দিয়ে। পাকিস্তান হয়তো সেক্ষেত্রে আবারও অগ্রণী ভূমিকা পালন করবে।